আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সমাজকর্ম প্রথম পত্রের ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি। এই সাজেশনটি কোনো স্পেসিফিক বোর্ডের জন্য না, সকল বোর্ডের সকল কলেজের শিক্ষার্থীরা এই সাজেশনটি ফলো করতে পারবা। এটা যারা তুলনামূলক একটু কম পড়াশোনা করে ভালো একটা রেজাল্ট করতে চাও, A+ পেতে চাও, তাদের জন্য খুবই কার্যকর হবে বলে আমি আশা করছি। অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য, কারণ সমাজকর্ম প্রথম পত্রে আজকে সৃজনশীল পার্ট, বহু নির্বাচনী পার্ট, কোন সিস্টেমে পড়তে হবে, কিভাবে তুমি তোমার পড়াশোনাটা এগিয়ে নিয়ে যাবো, প্রত্যেকটা কিছু নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকটা বিষয় নিয়ে। সো প্রথমে তোমাদের মানদণ্ড পাস মার্ক নিয়ে একটু কথা বলি। তোমাদের এখানে সৃজনশীল 11টি প্রশ্ন দেওয়া থাকবে, 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। আবার বহু নির্বাচনে 30টি থেকে 30টি দিতে হবে। সৃজনশীলে মার্ক থাকছে 70 মার্ক, পাস মার্ক হচ্ছে 23। বহু নির্বাচনী বা নৈবেত্তিকে মার্ক থাকছে 30 মার্ক, পাস মার্ক হচ্ছে 10। সো টোটাল মার্কের বলা যেতে পারে 1/3 বা 1/3 মার্ক যদি তুমি পেতে পারো, তাইলে তুমি পাস করতে পারবা। সো এই বিষয়টা জানাই দিলাম তোমাদেরকে, অনেকেই জানো না। সো কারণ জানো না কেন বললাম, কারণ অনেকে পরীক্ষা দেওয়ার পর বলো যে ভাইয়া MCQ তো আমার 8টা কিংবা 9টা হবে, তো আমাকে কি পাস দিবে? সো এটা যদি টিচার কনসিডার করে তোমার জন্য 1 বা 2 মার্কস, তাইলে আলাদা ব্যাপার, কিন্তু নিয়ম হচ্ছে 10 মার্কে পাস MCQ এ, আর CQ এ 23 মার্ক। প্রথমে সৃজনশীল সাজেশনটা আমরা দেখবো, তারপরে MCQ পার্টটা নিয়ে কথা বলবো এবং একটা সিস্টেম শিখিয়ে দিব, যেই সিস্টেমে তোমাকে সাজেশনটা কিংবা একটা চ্যাপ্টার শেষ করতে হবে, মানে এই সিস্টেমে তুমি পড়বা আর কি। তো সিস্টেমটা পড়ে দেখাবো। প্রথমে সৃজনশীলটা আমরা একটু দেখাই সৃজনশীল সাজেশনটা। সো তোমরা জানো সৃজনশীল সাজেশন হচ্ছে তোমাদের এইটা। তোমরা যারা জানো না তাদেরকে এখনও বলে দিই, তোমাদের 2025 সালে এইচএসসি পরীক্ষাটি হবে সংক্ষিপ্ত সিলেবাসে। যারা এখনও সংক্ষিপ্ত সিলেবাসটা দেখো নাই তাদেরকে বলবো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব একটা ভিডিওর, ওই ভিডিওতে গিয়ে সংক্ষিপ্ত সিলেবাসটা ডাউনলোডও করতে পারবা, দেখে নিতে পারবা। বিস্তারিত ওই ভিডিওতে বলা হয়েছে সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। সো এখানে সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে কথা বলি না, জাস্ট চ্যাপ্টারগুলো তোমরা দেখতে পারতেছো। এই কয়েকটা চ্যাপ্টার তোমাদের দেওয়া হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসে। এই কয়েকটা চ্যাপ্টার না, ষষ্ঠ অধ্যায় একটু মোটামুটি বড়ই পরিচ্ছেদ রয়েছে এখানে। সো এখানে তুমি যদি একটু লক্ষ্য করো দেখতে পারবা যে কিছু চ্যাপ্টারের পাশে 3 স্টার 2 স্টার, আবার কিছু চ্যাপ্টারের পাশে 1 স্টার, এমনকি কোনো চ্যাপ্টারের পাশে স্টার দেয়াই নাই। সো এই বিষয়টা আসলে কি? এই বিষয়টা হচ্ছে প্রথম ক্যাটাগরিতে আমরা রাখবো, মানে ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো 3 স্টার বলা চ্যাপ্টারগুলোকে, তারপর 2nd স্টার, তারপর হচ্ছে 1 স্টার। এইভাবে আমরা পড়বো। সো আমি প্রথমে তোমাদেরকে অধ্যায় 1টা একটু কথা বলি, অধ্যায় 1টা নিয়ে একটু, যেহেতু এটা কোনো স্টার দেওয়া নাই, অর্থাৎ সৃজনশীলের জন্য আমি এটা নেই চাইলে পড়তে পারো সব কিছু, তবে 3 এবং 2 স্টার এগুলো শেষ করলে তোমার সৃজনশীলের জন্য কাভার হয়ে যাবে। সো তাও একটু কথা বলি প্রথম অধ্যায় নিয়ে। সমাজকর্ম, প্রকৃতি এবং পরিধি, এখান থেকে MCQ দিতে পারে, কয়েকটা দিবে বিষয়তে, বেশি যদি কয়েকটা দিবে। সৃজনশীল আসার সম্ভাবনা খুব কম, তাও দিলে একটা দিতে পারে, সব বোর্ডে আসে না, তাও দিলে একটা। তারপর হচ্ছে সমাজকর্ম, পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট, খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, ইতিহাস নিয়ে স্পেশালি এই চ্যাপ্টারে বলা হয়েছে। এখানে তুমি কি পড়বা, এখান থেকে তোমার একটা কিংবা 2টা সৃজনশীল আসতে পারে, কিন্তু সৃজনশীল আসবে এটা শিওর থাকে। সব বোর্ডে এই চ্যাপ্টার থেকে সৃজনশীল সাধারণত দিয়ে থাকে। তারপর হচ্ছে সমাজকর্মের মূল্যবোধ নীতিমালা, এটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, আমরা 2 স্টার চ্যাপ্টার ক্যাটাগরিতে এটাকে রেখেছি। সো এটা তোমরা পড়তে হবে তোমাদেরকে, সমাজকর্মের মূল্যবোধ নীতিমালা। কীভাবে পড়বা তাও তো পরে বলবো, এখন জাস্ট সাজেশনটা দেখাই দিই। সমাজকর্ম সম্পর্কিত প্রত্যয়, খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, 2টা সৃজনশীল আসতে পারে এখান থেকে। সমাজকর্মের পদ্ধতি, এটাও খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, বাট নেই আমরা, কারণ ওইগুলাই কভার হয়ে যাবে। তারপর ষষ্ঠ অধ্যায়ের সরি ভুল বলছি একটা, সমাজকর্মের পদ্ধতি, এই চ্যাপ্টারটা তো আমরা অবশ্যই নিব, কারণ এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। কিন্তু এই চ্যাপ্টারের 3টা পরিচ্ছেদ তোমাদেরকে দেওয়া হয়েছে, 3টা পরিচ্ছেদ আমরা আলাদাভাবে সাজেশন দেখব। সো প্রথম যে পরিচ্ছেদটা 6.1, সেটা হচ্ছে ব্যক্তির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি, এটা তুলনামূলক একটু কম ইম্পর্টেন্ট। সো অধ্যায়টা বুলে টাইপ হয়েছে, অধ্যায়ের কোনো কিছু না এখানে, দাঁড়ান টাইপটা কেটে দিই। 1 স্টার, আচ্ছা। পরিচ্ছেদ 6.2 কিন্তু আবার 1-এর মতো না, এটা খুব গুরুত্বপূর্ণ। দল ও সমষ্টির ক্ষেত্রে সমাজকর্ম পদ্ধতি, এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে 2টি সৃজনশীল দিতে পারে, একটা যদি দলের পার্ট থেকে একটা দিবে, সমষ্টির পার্ট থেকে একটা দিবে। এখানে কিন্তু আংশিক, এই চ্যাপ্টারটা তোমাদের আংশিক। তাই বলছি যারা এখনও সংক্ষিপ্ত সিলেবাসটা দেখো নাই, সংক্ষিপ্ত সিলেবাসটা তোমরা দেখে আসো, তাইলে তোমাদের জন্য বেশি ভালো হবে আমি মনে করি। ডেসক্রিপশনে তো লিঙ্ক দিয়ে দিব। সো জাস্ট আংশিক অংশটুকু পড়বো। অনেকে বলো যে ভাইয়া পুরাটাই পড়ে ফেলবো, আচ্ছা পুরাটা যদি পড়ো ভালো, বাট আংশিকটা প্রথমে পড়বা, কারণ সংক্ষিপ্ত সিলেবাসের বাইরে কোনো কোয়েশ্চেন হবে না।
তাও হলে খুবই কম, সাধারণত হয় না। তারপর হচ্ছে পরিচ্ছেদ 6.3 সমাজকর্ম প্রশাসন কার্যক্রম গবেষণা পদ্ধতি, এটা খুব গুরুত্বপূর্ণ। সো এখন আমরা একটু সামারাইজ করি আমরা কি তোমাদেরকে দেখাইলাম এতক্ষণ। 3 স্টারওয়ালা চ্যাপ্টার 1টা 2টা, তারপর হচ্ছে আমাদের 3টা 4টা, এই যে 4টা চ্যাপ্টার নিয়েছি আমরা 3 স্টারওয়ালা। আমি মনে করি যে এই 4টা চ্যাপ্টার থেকে তোমাদের 7টা সৃজনশীল কমন অনায়াসেই পড়বে, প্রথম কথা সৃজনশীলের জন্য। তারপর যে 2 স্টারওয়ালা চ্যাপ্টারটা নিয়েছি সেটা হচ্ছে মূল্যবোধ নীতিমালা, আর 6.1-এর পরিচ্ছেদটা 1 স্টার। সো প্রথমে তোমরা যে 3 স্টারওয়ালা যে চ্যাপ্টার শেষ করে তোমরা ধরে নিতে পারো যে এখান থেকে তোমাদের সৃজনশীল অনায়াসে তোমরা পার করে যাবা। কিন্তু কথা হচ্ছে বহু নির্বাচনী নিয়ে, বহু নির্বাচনীতে তো আমাদের কোনো বিকল্প নাই। সো বহু নির্বাচনীতে যেহেতু বিকল্প নাই, সুতরাং আমরা 2 স্টার এবং 1 স্টারওয়ালা চ্যাপ্টারগুলো পড়তে পারি। কিন্তু 3 স্টারওয়ালা চ্যাপ্টার থেকে পড়লেই মোটামুটি ধরা যায় তোমার 90% প্লাস এমসিকিউ, বা তোমার যদি আরও স্পেসিফিকভাবে বলি আমি অলমোস্ট 20টা প্লাস এমসিকিউ তোমার 3 স্টারওয়ালা চ্যাপ্টার থেকে আসবে, আর 70 মার্ক এদিকে তা আসবে। সো 90+ মার্ক জাস্ট আমাদের 3 স্টার। তাও চাইলে মূল্যবোধ যে চ্যাপ্টারটা 2 স্টার রয়েছে সেটাও পড়লে আরও ভালো হয়ে যায়। 90+ মার্ক কিন্তু আমাদের এখানে কভার হয়ে যাবে। এখন বলতে পারো যে ভাই 90+ তো বলে দিলেন, কিন্তু 90+ তো সবাই পাবে না। কেন পাবে না? কারণ তারা সঠিক ওয়েতে পড়াশোনা করতে জানে না, যার কারণে তারা পাবে না। সো প্রত্যেকটা পড়াশোনা করার ক্ষেত্রে কিন্তু একটা ওয়ে রয়েছে, একটা রাস্তা রয়েছে, তোমাকে সঠিক রাস্তাটা বেছে নিতে হবে। সো সঠিক রাস্তাটা হচ্ছে এটা, তুমি যদি এই সিস্টেমে পড়তে পারো ভালোভাবে A to Z প্রপারলি, যে সাজেশনটা দেখাইলাম, তাইলে তোমাকে আর কেউ আটকাতে পারবে না। যে কোনো মানের কোয়েশ্চেন হোক তুমি ইজিলি A+ তো পাবাই, 90%+ মার্ক তুমি অন অ্যান অ্যাভারেজ অর্জন করতে পারবা। প্রথমত তোমাকে মেইন বইটা পড়তে হবে। মেইন বইয়ের আমি বলবো যে A to Z পড়ো, প্রথমে A to Z অন্তত পড়ো, ঠিক না? প্রথমে তো A to Z অন্তত পড়তে পারোই, রিডিং অন্তত হাইলাইট আকারে। জাস্ট তুমি বই খুললা, চ্যাপ্টার একটা খুললা, তখনই স্কিপ করতে যেও না, বাদ দিতে যেও না, প্রথমে A to Z পড়বা। সেটা সংক্ষিপ্ত সিলেবাসের আওতাভুক্ত, বাকিগুলো পড়ার প্রয়োজন নাই। তারপর গাইড পড়বা, সাপ্লিমেন্ট পড়বা, বিগত সালে বোর্ড প্রশ্ন সলভ, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আরেকটা ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিই, যখন তোমরা বিগত সালে বোর্ড প্রশ্ন সলভ করবা, দেখবা কিছু টপিক আছে যে টপিক থেকে কোয়েশ্চেন বেশিবার আসতেছে, বেশি বোর্ডে এবং বেশিবার কোয়েশ্চেন আসতেছে। সো ওই টপিকগুলো তোমরা মেন বইয়ে দাগায় ফেলবা। এইভাবে 3 স্টার দিয়ে, আমি যেভাবে স্টার দিলাম এবার 3 স্টার দিয়ে দাগাইতে পারো, কিংবা VVI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সো VI, সো এভাবে দিয়ে কিন্তু তোমরা দাগিয়ে ফেলতে পারো। দাগিয়ে ফেললে কী হবে, যখন তুমি মেন বইটা পড়বা তখন হাইলাইট আকারে চোখের সামনে ভেসে উঠবে পরীক্ষার আগের রাতে, পরীক্ষার দিন সকালে। তখন তোমার কাছে বইটা পড়তেও ভালো লাগবে এবং তুমি কোনটা ইম্পর্টেন্ট সেটা বুঝে যাবা। মেন বই পড়ার পাশাপাশি বোর্ড প্রশ্ন সলভ হয়ে যাবে। এখানে আমি তোমাদেরকে 18 থেকে 24 বিগত 7টা বছরের সকল বোর্ড সলভ করার কথা বলবো। সবচেয়ে ভালো হয় এটা করলে। তাও যদি মনে করো যে বেশি কষ্ট হয়ে যাবে ভাইয়া, অন্তত প্রথমে গত 24 এবং 23 তোমাদের সিলেবাসে, তোমাদের বড় ভাইয়া বোধের 23-24-এর কিন্তু সেম সিলেবাসে পরীক্ষা হয়েছে। সো এই 2টা বছরের সকল বোর্ড আগে সলভ করবা, তারপর 20 থেকে 24 অর্থাৎ বিগত যতটা পারো, তারপর যতটা বেশি পারা যায় ততটাই ভালো হবে। সো এটা হচ্ছে বিগত সালে বোর্ড প্রশ্ন সলভ। বোর্ড প্রশ্ন সলভ করার পরে করবা হচ্ছে টেস্ট পেপার সলভ। প্রথমে টেস্ট পেপার না, বোর্ড প্রশ্নের পর টেস্ট পেপার সলভ করতে পারবা, সলভ করলে ভালো হয়। তারপর হচ্ছে মডেল টেস্টে পরীক্ষা দিবে। এটা সাধারণত তাদের ক্ষেত্রে আমি বেশি বলে, যাদের লেখাটা স্লো, সঠিক সময়ে কিংবা যতটুকু সময় বেঁধে দেওয়া হয় 3 ঘন্টা, ততটুকু সময়ের মধ্যে তারা শেষ করতে পারে না, এমসিকিউ পারে না শেষ করতে। এমসিকিউর ক্ষেত্রে সমস্যাটা তেমন না দেখা গেলেও সিকিউর ক্ষেত্রে খুবই বেশি সমস্যা দেখা দেয় স্টুডেন্টসদের ক্ষেত্রে, যে তারা 7টা সৃজনশীল শেষ করতে পারে না। সো তোমাদেরকে বলবো তুমি সাজেশনটা শেষ করো, যে সিস্টেমটা শিখিয়ে দিলাম সেই সিস্টেমে সাজেশনটা শেষ করো, এবং শেষ করার পরে তুমি মডেল টেস্টে, গাইডের পিছনে দেখবে মডেল টেস্ট রয়েছে, মডেল পরীক্ষা দাও। তুমি যদি 1 থেকে 2 বার পরীক্ষা দাও মডেল টেস্টে, তাইলে দেখবে তোমার হাতের লেখার স্পিড অনেকখানি বেড়ে গেছে। সো তোমাকে মডেল টেস্টে পরীক্ষা দিতে হবে একদম সবার শেষে, সব কিছু শেষ করার পর। সো এইটা হচ্ছে ওভারঅল আলোচনা। মডেল টেস্টের যে ব্যাপারটা, এটা কোনো মন্ত্রতন্ত্র নাই যে মন্ত্র বা শিখিয়ে দিব তোমাদেরকে, যে মন্ত্রের মাধ্যমে তুমি হাতের লেখার স্পিড বাড়ায় ফেলে 2.5 ঘন্টার মধ্যে 7টা লিখে ফেলবা। সো এটা হয় না আসলে, তোমাকে নিজে একটু পরিশ্রম করে প্র্যাকটিস করতে হবে, তাইলে আশা করি যে এই সমস্যাটা থাকবে না। তোমার এই ভিডিওটি যদি ভালো লাগে, মনে করো যে উপকৃত হবা,
উপকৃত তখনই হবা যখন তুমি আমি যে সিস্টেম শিখিয়ে দিলাম সেই সিস্টেমে যখন সাজেশনটা কমপ্লিট করবা তখন উপকৃত হবা। সো তাও যদি ভালো লাগে ভিডিওটি তোমার ফ্রেন্ডসদের কাছে বেশি বেশি শেয়ার করে দিবা। আমাদের এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী সমস্ত আপডেট পেতে। সো এডুকেশন রিলেটেড আপডেট, ইনফরমেশান, সাজেশন সমস্ত কিছু আমরা তোমাদেরকে প্রোভাইড করে থাকবো ইনশাআল্লাহ। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।